নজর রাখবো পরবর্তী সংবাদে। বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রীকে কি ফলো করছেন এই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী? কার কথা বলছি নিশ্চয়ই বুঝতে পেরেছেন এতক্ষণে। অগ্রজ বুদ্ধদেব ভট্টাচার্য, তাকেই কি এবার মানিক সরকার একেবারে অনুকরণ করছেন? সেই কথাই কিন্তু উঠছে বা সেই প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। কিন্তু কেন? কারণ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি লোকসভা ভোটকে সামনে রেখে গোটা দেশ জুড়ে জোট এক প্রকার। একদিকে বিজেপি এনডিএ এবং অন্যদিকে আমরা দেখেছি কংগ্রেস থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক দল, সিপিএম থেকে শুরু করে তৃণমূল থেকে শুরু করে প্রতিটা রাজনৈতিক দল জোটবদ্ধ হয়েছে। কিন্তু সেই জোটকে সামনে রেখে এক প্রকার বিভিন্ন কিছু মুখে বললেও প্রকাশ্যে কিন্তু আমরা দেখিনি কোনো প্রচারে নামতে এই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী পলিট ব্যুরো সদস্য মানিক সরকারকে। অর্থাৎ পশ্চিম আসন এবং পূর্ব আসন দুটো আসনের ক্ষেত্রে যারা যারা প্রার্থী রয়েছেন তার মধ্যে পশ্চিম আসনে কংগ্রেসের প্রার্থী দাঁড়িয়েছেন আশিস সাহা, কিন্তু তিনি ইন্ডিয়া জোটের প্রার্থী এটাই দাবি করা হচ্ছে। কিন্তু সেই কংগ্রেসের প্রার্থী হয়ে সামনে কিছু না বলা প্লাস প্রচারে নামা কোনোটাতেই কিন্তু লক্ষ্য করা যায়নি মানিক সরকারকে। ঠিক একই রকমের ছবি ধরা পড়ে বাংলাতে। বাংলার রাজনীতি, যে রাজনীতিতে আমরা দেখেছিলাম এর আগেও যখন জোট হয়েছিল, শুধুমাত্র লোকসভা নয় তার আগের বিধানসভাতে কথাও যদি বলি সেখানেও জোট হয়েছিল বহুবার, কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য এখনো পর্যন্ত এই জোটকে নিয়েও কোনো রকমের মুখ খোলেননি। আমরা জানি যে তার শারীরিক অবস্থার কিছুটা অবনতি রয়েছে, তিনি অসুস্থ রয়েছেন বার্ধক্যজনিত কারণে, যা হয় আর কি। কিন্তু তারপরও বিভিন্ন নেতারাই বাড়িতে বসেও সংবাদ মাধ্যমকে বিভিন্ন রকমের বক্তব্য পেশ করছেন, কিন্তু সেই জায়গাতে স্পিক টু নট বুদ্ধদেব ভট্টাচার্য। তাহলে কি মানিক সরকারও সেই পথে বা সেই রাস্তাতেই চলছেন? এর মধ্যে প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে। আরেকটু ব্যাখ্যা নেব, আমাদের প্রতিনিধি বিপ্লব চন্দ্র জুড়ে গেছে টেলিফোন লাইনে। বিপ্লব দা, এই যে পুরো বিষয়টি আমরা এতক্ষণ ধরে বলছি বা দেখছি, একদিকে বাংলার বুদ্ধদেব এবং এই রাজ্যের মানিক বাবু, দুজনেই কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রী এই মুহূর্তে দাঁড়িয়ে, দুজনেই একই রকমের স্ট্যান্ড পয়েন্টে রয়েছে এক প্রকার বলা যায়। কিন্তু কেন, কি বলবে? দেখো, একটা জিনিস, রাজ্য রাজনীতি বলো আর বাংলার রাজনীতি, দুটো জিনিসেই কিন্তু একটা জায়গায় দাঁড়িয়ে এই প্রশ্নটা কিন্তু উঠে আসছে। কারণ সামনেই লোকসভা নির্বাচন এবং অষ্টাদশ যে লোকসভা নির্বাচন তার ভোট কিন্তু আসছে আগামী 19শে এপ্রিল এবং 26শে মে। কিন্তু এই দুটো নির্বাচনী কেন্দ্রকে নিয়ে দুটো আসনের জন্য যে ইন্ডিয়া জোট তৈরি হয়েছে, সেই ইন্ডিয়া জোটের প্রার্থী যখন প্রচার শুরু করেছেন, বিভিন্ন রাজনৈতিক নেতৃত্বরা প্রচার করেছেন, শাসক দল শুরু করেছেন, বিরোধী দল অর্থাৎ ইন্ডিয়া জোটের প্রার্থীর সমর্থনে, কিন্তু সেই প্রচারে বর্তমান রাজ্য সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, পবিত্র কর সহ বিভিন্ন নেতারা যখন হাঁটছেন বা প্রচারে নামছেন, কিন্তু সেই প্রচার থেকে কিন্তু অনেকটাই দূরে সরে রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী অর্থাৎ মানিক সরকার। কেন? এই প্রশ্নটা কিন্তু অনেকটাই কিন্তু ঘুরপাক খাচ্ছে। যদিও ইতিমধ্যেই রাজ্যের প্রাক্তন বিজেপির প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব কিন্তু বলেছিলেন, বিভিন্নভাবে কটূক্তি করেছেন, বিভিন্নভাবে উক্তি করেছেন, কেন মানিক বাবু আসতে চাইছেন না, এই প্রশ্ন উঠেছে। যদিও সেখানে বিজেপি, আমি যদি ভাবি সেক্ষেত্রে যদি দেখি যে বর্তমান মুখ্যমন্ত্রী এই মানিক সরকার কি তাহলে হাঁটতে চলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী যে পশ্চিমবঙ্গের বুদ্ধদেব ভট্টাচার্যের মতো, যেখানে পশ্চিমবঙ্গে জোট হয়েছিল, তুমি যেটা বলেছ তার আগের সেই নির্বাচনে কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য যখন কংগ্রেস এবং সিপিএম জোট করেছিল, সেই জোটে কিন্তু তিনি পা মেলাননি বা রাজনীতির মঞ্চে কিন্তু তিনি আসেননি বা কোনো জনসভায় আসেননি। যদিও সেই ক্ষেত্রে তিনি জনসভায় আসেননি, তবে সেই ক্ষেত্রে জোট যখন করা হয়েছিল সেক্ষেত্রে বাম প্রার্থীদের সম্বন্ধে তিনি চিঠি লিখেছিলেন, কিন্তু সে বিষয়ে যে কংগ্রেস যে প্রার্থী ছিল তাদের বিষয়ে কিন্তু কোনো উক্তি করেননি। এই কি কায়দায় একই ধরনের একই ধাঁচ কিন্তু আমরা বা এই রাজ্যের মানুষ কিন্তু দেখতে পাচ্ছে। প্রত্যেকেরই প্রশ্ন, কেন মানিক সরকার এবারের এই নির্বাচনে জনসম্মুখে আসছে না? পূর্ব ত্রিপুরা আসনে যেখানে বাম প্রার্থী রয়েছেন এবং পশ্চিম ত্রিপুরা আসনে যেখানে কংগ্রেস প্রার্থী আশিস কুমার সাহা জোটে রয়েছেন, দুজনেই রয়েছেন, জোট করেছেন, তাহলে কেন তারা আসছেন না? এই প্রশ্ন চিহ্নটা কিন্তু একটা। এই আগামী 19শে এপ্রিল যেটা প্রথম দফার ভোট এবং 26শে এপ্রিল দ্বিতীয় দফার ভোট, এই দুটো ভোটের আগে কিন্তু একটা বড় একটা প্রশ্ন চিহ্নের মুখে সবকে দাঁড় করিয়ে দিয়েছে। তবে যতটুকু সত্যের খবর, মানিক সরকার ইতিমধ্যেই কিন্তু রাজ্যের বিভিন্ন প্রান্তে অর্থাৎ পূর্ব ত্রিপুরা আসনের ভোট প্রচারে বেরিয়েছেন। আগামী দিনে পশ্চিম ত্রিপুরাতে বের উঠবেন, যদিও অনেকটা দেরি হয়েছে, যেখানে ইন্ডিয়া জোট
বা সিপিএম এবং কংগ্রেস মিলে যে জোট তৈরি হয়েছে, এই জোট দীর্ঘদিন আগে থেকে, অনেকদিন আগে থেকে কিন্তু রাজ্যের এই ভোট প্রচারে বেরিয়েছেন এবং সেখানে আমরা দেখেছি কংগ্রেসের সুদীপ রায় বর্মন, আশিস কুমার সাহা থেকে শুরু করে সিপিএম এর তরফ থেকে রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, মানিক দে, পবিত্র কর থেকে শুরু করে তাবর রমা দাস প্রত্যেকে কিন্তু সেই জোটের সপক্ষে গিয়েছেন। বা সেই ক্ষেত্রে রতন দাস যেখানে উপনির্বাচনে দাঁড়িয়েছেন সেখানেও তাদেরকে প্রচারে দেখা গিয়েছে। কিন্তু প্রচারের আলোতে বা লাইমলাইটে এখনো পর্যন্ত কিন্তু মানুষের সামনে আসেননি প্রাক্তন মুখ্যমন্ত্রী ত্রিপুরার, যিনি দীর্ঘ বছর, কয়েক বছর, 4-5 ইলেকশনে যিনি নেতৃত্ব দিয়েছেন, যে মুখ্যমন্ত্রী অর্থাৎ মানিক সরকারকে কিন্তু এই ভোট প্রচারে দেখা যায়নি। এবং তার কারণে বিপ্লব দা, 5 বারের মুখ্যমন্ত্রী মানিক সরকার, সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা জানি যে নীতিগতভাবে যদি দেখি দুটি দলই কিন্তু ভিন্ন। তাহলে সামনে যখন দাঁড়িয়ে তারা এই জোটকে কেন্দ্র করে লম্বা চওড়া ভাষণ দিচ্ছেন, কিন্তু আদতে ভেতরে ভেতরে কি এই জোটকে নিয়ে তারা এখনো পর্যন্ত মানতে পারছে না? কারণ যেটা বারবারই বলা, এই রাজ্যের কিন্তু আমরা যেটা দেখেছি যে পশ্চিম আসনের প্রার্থী হচ্ছে কংগ্রেস। তাহলে কি কোথাও গিয়ে কংগ্রেসকে আক্ষরিক অর্থে সেই সাপোর্ট করতে পারছে না এখনো পর্যন্ত পুরোনো দিনের বা পোড় খাওয়া এই বাম নেতা? কি বলবে? দেখো, পোড় খাওয়া বা বাম নেতা হতে পারে, তো সেই ক্ষেত্রে কেন তিনি অনুসরণ করলেন? যদি একই ক্ষেত্রে জিতেন্দ্র চৌধুরী বর্তমানে রাজ্য সম্পাদক রয়েছেন এবং পবিত্র কর বিধায়ক রয়েছেন, প্রত্যেকে রয়েছেন, কিন্তু সেই জায়গায় কোন জায়গাটা ওনারা মিলাতে পারছেন না নিজেদের, সেই জায়গাটা কিন্তু প্রশ্ন উঠে। এবং সেই প্রশ্নটা তুমি বলেছো, এই প্রশ্নটা কিন্তু আমাদের নয়, আজকে আমরা সংবাদে বলে কিন্তু সেই কথাটা উঠে আসছে না। উঠে সবচেয়ে বেশি আসে সাধারণ মানুষের কাছে। যে সাধারণ মানুষের কাছে ভ্যানগার্ড পৌঁছে গিয়েছিল, বা যে সাধারণ মানুষ বারবার বলছে যে মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার কি তাহলে বুদ্ধদেব ভট্টাচার্যকে অনুসরণ করছেন? এই প্রশ্নটা তো হচ্ছে এবং হবে, কারণ সামনে নির্বাচন আর মাত্র কয়েকদিন, অল্প কয়েকদিন, কিন্তু এই ভোট প্রচারে আসছেন না কেন? যেখানে আমরা দেখেছিলাম 40 লক্ষ রাজ্যবাসীর, যিনি মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন মানিক সরকার, তখন কিন্তু আমরা প্রত্যেকটি জনসভায়, সাবরুম থেকে ধর্মনগর, পাহাড় থেকে সমতল, সব জায়গায় কিন্তু মানিক সরকারের জনজোয়ার আমরা দেখেছি। কিন্তু এবারের এই যখন জোট তৈরি হলো, সেখানে কেন মানিক সরকার আসেনি? তার কারণে কি মানিক সরকার না যাওয়ার কারণে বা যোগদান না করার কারণে কি সেভাবে জনজোয়ার এখনো উঠেনি, বা ইন্ডিয়া জোটকে সমর্থন করতে পারেনি? এই প্রশ্ন কিন্তু এখন খুব সামনে আসছে এবং প্রত্যেকেই বলছে যে বুদ্ধদেব ভট্টাচার্যকে কি অনুকরণ করেই চলছেন কি মানিক সরকার, যে তিনি সে বিষয়ে কোনো স্পষ্টীকরণ দেবেন না? এটা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্ন। তবে সাধারণ মানুষ চাইছে যে অতি শীঘ্রই নামতে পারেন। যে জায়গাতে বিপ্লব দা, আরো একটা প্রশ্ন উঠে আসছে যে যদি এক জায়গায় পৃথক ফলই হয়, এক জায়গায় পৃথক ফল হলে সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমার ভোট বাক্সে তার কতটা প্রভাব পড়তে পারে? দেখো, প্রভাব পড়তে পারে, কারণ নির্বাচনে যতটুকু খবর আমরা এখন পর্যন্ত পেলাম যে মানিক সরকার রাজনীতির ময়দানে আছেন, কিন্তু আশিস শাহর হয়ে কোনো প্রচারে কিন্তু তিনি দেখা যাচ্ছে না। সেটা কিন্তু প্রশ্ন চিহ্নের মধ্যে। কারণ আমরা যদি দেখি পাহাড়ি অঞ্চলে বা পার্বত্য অঞ্চলগুলিতে উপজাতি ভোট ব্যাংকটা রয়েছে, সেখানে বামেদের দুর্গটা কিন্তু সঠিক জায়গায় বা থেকে থাকতে পারে, কিন্তু সেই জায়গায় সমতলে অর্থাৎ পশ্চিম ত্রিপুরা আসনে যিনি আশিস কুমার সাহা, সেই সমর্থনে কিন্তু মানিক সরকারকে দেখা যায়নি। এই তথ্য কিন্তু বা এই অভিযোগ কিন্তু উঠে আসতে শুরু করেছে বিভিন্ন দুটো দল থেকে, সিপিএম হোক এবং কংগ্রেস, দুটো দলের মধ্য থেকে কিন্তু এই প্রশ্ন চিহ্ন উঠতে শুরু করেছে। এবং তা নিয়ে কিন্তু একটা বড় ভাইটের, কারণ পশ্চিম ত্রিপুরা আসনের ভোট আগামী 19 এপ্রিল সময় এসে গেছে এবং সেই জায়গায় আদৌ কি নামবেন কিনা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে দেখবে কিনা রাজ্যের মানুষ বা গোটা এলাকার মানুষ বা পশ্চিম ত্রিপুরার মানুষ দেখবে কিনা, তা নিয়ে কিন্তু প্রশ্ন। এবং সেই ক্ষেত্রে যদিও তিনি নামেন, তো সেক্ষেত্রে কবে নামবেন, রাজনীতির প্রচারে কবে ঝড় তুলবেন, যেখানে কিন্তু এই শাসক দল অর্থাৎ বিজেপি দলের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ইতিমধ্যে কিন্তু বিভিন্ন আকার ইঙ্গিত কটূক্তি করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সম্পর্কে, যে তিনি নামতে চাইছেন না, তিনি সেটাকে অ্যাভয়েড করছেন। বিভিন্ন ধরনের কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে আমরা সেটা প্রকাশ্যে দেখেছি। সেই জায়গায় দাঁড়িয়ে একটা বড় চ্যালেঞ্জ, সেখানে আশিস কুমার সাহা যেখানে রয়েছেন পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী, এবং সেই জায়গায় ইন্ডিয়া জোটের যেখানে প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন মানিক সরকার, এবং যেখানে মানিক সরকার সম্পর্কে বিভিন্ন উক্তি উঠে আসছে শাসক দলের প্রার্থী অর্থাৎ পশ্চিম ত্রিপুরা আসনে বিপ্লব কুমার দেবের প্রার্থী, সেখানে আশিস কুমার সাহা, মানিক সরকার
এবং বিপ্লব কুমার দেব সেই চ্যালেঞ্জে দাঁড়িয়ে মানিক সরকার কতটুকু এই যে রাজ্য রাজনীতিতে এবং পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে কতটুকু ভোটারদের মন জয় করতে পারবেন তা কিন্তু আগামী দিন বলতেই হবে এবং তার জন্য কিন্তু অপেক্ষা করতে হবে। তবে সম্ভবত এই পশ্চিম ত্রিপুরা আসনে আশিস কুমার সাহার নেতৃত্বে যে ভোট প্রচার চলছে তাতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার নিশ্চয়ই রাজনীতির ময়দানে নামবেন, সেটা কিন্তু বলা যায় বা সেটা ধারণা করছে রাজনৈতিক এবং প্রত্যেকে। একেবারেই তাই। অনেক ধন্যবাদ বিপ্লব দা, তোমায়। কথা বলছিলাম আমাদের প্রতিনিধির সঙ্গে। তবে এবারের যে লোকসভা, সেই লোকসভাকে কেন্দ্র করে আমরা দেখেছি জোট, কিন্তু সেই জোটের মধ্যেই আবারও পৃথক ফল একটা পরিলক্ষিত হয়েছে মানিক সরকারকে কেন্দ্র করে, যাকে নিয়ে রাজনৈতিক মহল ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছেন। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।